প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি সুব্রত কুমার দাস, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা এর পক্ষ থেকে তোমাদের আমার এই নিয়মিত অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে অনার্স থার্ড ইয়ারের প্লান্ট বায়োকেমিস্ট্রি বিষয়টির উপর পাঠদান করব। আমার আজকে বিষয়বস্তু এনজাইম সম্পর্কে ইতঃপূর্বে আরও দুটি ক্লাস নিয়েছি। এটা আমার তৃতীয় নাম্বার ক্লাস। আশা করি তোমরা উপভোগ করবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমার ইনবক্সে অবশ্যই টেক্সট করবে। আর আমার ক্লাসটি যারা দেখছেন তাদের সবার প্রতি রইল হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমরা শুরু করব। আজকে আমার নির্ধারিত বিষয় এনজাইমের কাইনেটিক্স অফ এনজাইম ইনহিবিটর। এছাড়াও যদি সময় থাকে আমরা কোএনজাইম, অ্যাপোএনজাইম, কোফ্যাক্টর, এই সমস্ত এনজাইমের ডেফিনেশন এবং এদের ফাংশনস নিয়েও আলোচনা করব। তাহলে শুরু করা যাক। এনজাইম, প্রথমে আমি শুরু করব কাইনেটিক্স অফ এনজাইম। কাইনেটিক্স অফ এনজাইম বলতে বোঝানো হয়েছে এনজাইমেটিক বিক্রিয়ার গতিবেগ পর্যবেক্ষণ বা আলোচনা, তাকে বলা হয় কাইনেটিক্স অফ এনজাইম। এনজাইমেটিক বিক্রিয়ায় এনজাইম যে কাজটি করে থাকে সেটি হচ্ছে এনজাইম সাবস্ট্রেটের যে অ্যাক্টিভেশন এনার্জি এই অ্যাক্টিভেশন এনার্জি বা সংক্রিয়ণ শক্তিকে এনজাইম কমিয়ে আনে। এই সংক্রিয়ণ শক্তি কমিয়ে আনার ফলে এনজাইমেটিক বিক্রিয়ায় কোনো গতিবেগ বৃদ্ধি পায়। অ্যাক্টিভেশন এনার্জি আমি গত ক্লাসে বলেছি। অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে, আমি আবার বলছি, সাবস্ট্রেট সমূহ যখন একত্রে থাকে তখন তাদের চলন, ঘর্ষণ, এর ফলে এক ধরনের শক্তি সঞ্চিত থাকে। এই সঞ্চিত শক্তিকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি বা সংক্রিয়ণ শক্তি। এই সংক্রিয়ণ শক্তিটাই এনজাইমেটিক বিক্রিয়ায় বা কোনো বিক্রিয়ায় বাধা হিসেবে কাজ করে। তাই এনজাইম সেই সংক্রিয়ণ শক্তিকে কমিয়ে দেয়, এর ফলে বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায়। আমরা এছাড়াও আলোচনা করেছিলাম মাইকেলিস অ্যান্ড মেন্টন এর 1913 একটি হাইপোথেসিস দেন, যেটি মাইকেলিস মেন্টন হাইপোথেসিস। সেই হাইপোথেসিসে বলা হয়েছে এনজাইমেটিক বিক্রিয়ায় সাবস্ট্রেট খুবই গুরুত্বপূর্ণ। কেন? সাবস্ট্রেটের ঘনত্ব বৃদ্ধির সাথে সাথেই কোনো বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায়। একটি বিকারে কিছু পরিমাণ সাবস্ট্রেট রয়েছে। তাদের সূত্র অনুসারে যদি কোনো দ্রবণ, ধরলাম এটি একটি লঘু দ্রবণ, কোনো লঘু দ্রবণে যদি আরো সাবস্ট্রেট বা দ্রবণ যোগ করা হয়, তাহলে দ্রবণের পরিমাণ কি হবে? লঘু থেকে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে বা ঘনত্ব বৃদ্ধি পাবে।
দেখা যায় যে ঘনত্ব বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পাচ্ছে। এটি হচ্ছে মাইকেলিস এবং মেন্টনের সূত্র, এবং তারা একটি সমীকরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন, লেখচিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন। মাইকেলিস এবং মেন্টন এর এক্স অক্ষ বরাবর সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বা থার্ড ব্র্যাকেট দিয়ে, আর ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি বা এর গতিবেগ দিয়েছে, যেটাকে আমরা ভি বলবো। তাদের মতে এনজাইমেটিক বিক্রিয়ায় কোনো বিক্রিয়ার হার সর্বোচ্চ গতিবেগের অর্ধেক গতিবেগকে বলা হয় মাইকেলিস ধ্রুবক বা Km। সাপোজ এইখান থেকে একটি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আস্তে 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 বাড়ানো হলো, এই পর্যন্ত আসার পরে বিক্রিয়ার গতিবেগ সর্বোচ্চ গতিবেগে পৌঁছায়। তার মানে এটি হচ্ছে ভি ম্যাক্স বা সর্বোচ্চ গতিবেগ। মাইকেলিস এন্ড মেন্টনের মধ্যে কোনো এনজাইমেটিক বিক্রিয়ার সর্বোচ্চ গতিবেগের অর্ধেক গতিবেগে, তাহলে সর্বোচ্চ গতিবেগের অর্ধেক গতিবেগ হচ্ছে এই পর্যন্ত, যাকে আমরা এই স্থানকে আমরা হাফ ভি ম্যাক্স ধরে থাকি। তাহলে কোনো এনজাইমেটিক বিক্রিয়ার সর্বোচ্চ গতিবেগের অর্ধেক গতিবেগকে ওই বিক্রিয়ার Km বলা হয়ে থাকে। ওই বিক্রিয়ার Km means মাইকেলিস কনস্ট্যান্ট, মাইকেলিস ধ্রুবক। তাহলে এই মাইকেলিস কনস্ট্যান্ট বা ধ্রুবক অনুসারে ভি এর একটি সমীকরণ রয়েছে। সেই সমীকরণটি ভি ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম ভেলোসিটি বা ভি ম্যাক্স ইনটু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই Km প্লাস সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। প্রিয় ছাত্ররা, তোমরা ভালো করে একটু লক্ষ্য করো। তাহলে এখানে লেখা আছে ভি সমান ভি ম্যাক্স অর্থাৎ সর্বোচ্চ গতিবেগ ইনটু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বা বিক্রিয়কের ঘনত্ব ডিভাইডেড বাই Km। Km মিন্স মাইকেলিস কনস্ট্যান্ট এবং এস দ্বারা বোঝানো হয়েছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। এটি হচ্ছে মাইকেলিস মেন্টনের একটি সমীকরণ। এই মাইকেলিস এবং মেন্টন আরো গভীরভাবে দেখিয়েছেন, যদি এই সাবস্ট্রেট ভি, যদি কোনো বিক্রিয়ার ভি সাবস্ট্রেটের ঘনমাত্রা থেকে স্বাধীন, আমি আবার বলি, তারা দেখেছেন যদি কোনো জিরো অর্ডার রিঅ্যাকশনে কোনো জিরো অর্ডার কোনো বিক্রিয়ার ক্ষেত্রে ভি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন থেকে যখন স্বাধীন এবং ভি সমান হাফ ভি ম্যাক্স হয়, ভি আবার বলি ভি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন থেকে স্বাধীন এবং ভি যখন হাফ ভি ম্যাক্স হয়, তখন কিভাবে বিক্রিয়াটি পরিবর্তিত হয় বা সমীকরণটি পরিবর্তিত হয় সেটা আমরা দেখব। তাহলে এটি হচ্ছে মাইকেলিস এর
ইকুয়েশনের একটি লেখচিত্র। এটি হচ্ছে ইকুয়েশন। যদি ভি হাফ ভি ম্যাক্স হয় সেক্ষেত্রে কিভাবে সমীকরণটি পরিবর্তিত হয় সেটা আলোচনা করব। তাহলে আমরা এই ভি সমান আমরা লিখেছিলাম হাফ ভি ম্যাক্স, হাফ ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু এই পাশে রয়েছে ভি ম্যাক্স ইন্টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই কে এম প্লাস সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। আবার দেখো এই ভি সমান আমরা হাফ ভি ম্যাক্স কনভার্ট করলাম, তাহলে হাফ ভি ম্যাক্স সমান সর্বোচ্চ গতিবেগ ইন্টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কে এম প্লাস সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। এখন এই বিক্রিয়াটি কিভাবে পরিবর্তিত হয়, তাহলে আমাদের এখানে ভি ম্যাক্স আর এই ভি ম্যাক্স কাটা, তাহলে এই পাশে রইল হাফ is equal to substrate concentration Km plus substrate concentration। এখন আমরা গুণ করব এটার সাথে এটা, তাহলে Km plus substrate concentration এই 2 into substrate concentration, that means 2 substrate concentration Km is equal to আমরা এই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনকে ডান পাশে বিয়োগ করে দিব মাইনাস সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, তাহলে এখানে দুটি ছিল একটি চলে গেল, থাকবে একটি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। তাহলে দেখা যাচ্ছে যে Km is equal to সাবস্ট্রেট কনসেন্ট্রেশন সমান মাইকেলিস ধ্রুবক এবং সাবস্ট্রেটের ঘনমাত্রা সমান। কখন এই ধরনের বিক্রিয়াটি হয়েছে বা সমীকরণটি এসেছে, আমরা দেখেছি যখন কোনো বিক্রিয়ার গতিবেগ সর্বোচ্চ গতিবেগের অর্ধেক হয় তখনই কেবলমাত্র Km is equal to সাবস্ট্রেট কনসেন্ট্রেশন সমান হচ্ছে। এখন Km is equal to সাবস্ট্রেট কনসেন্ট্রেশন হওয়ার জন্য কি ধরনের পরিবর্তনটা ওই বিক্রিয়ায় ঘটেছে সেটা একটু দেখে নিব আমরা। তাহলে এই সমীকরণটা তোমরা দেখে নাও, আশা করি হয়ে গেছে। এখন আমরা এই যে Km এবং সাবস্ট্রেট সমান হলো বা সম্পৃক্ত হলো কিভাবে সেটা আমরা একটু আলোচনা করব। সেটি হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যে বিক্রিয়ায় এনজাইমের যে অ্যাক্টিভ সাইট বা সক্রিয় স্থান রয়েছে সেই এনজাইমের সক্রিয় স্থানে সাবস্ট্রেট যখন যুক্ত হয় এবং সম্পৃক্ত অবস্থায় হয় তখন এনজাইম এবং সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন করে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন করে। তাহলে এই যে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠিত হলো এটা হচ্ছে সম্পৃক্ত অবস্থায়, যেটা এনজাইমের সাথে সাবস্ট্রেটের সম্পৃক্ত অবস্থায় থাকবে, তখনই কেবলমাত্র বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পাবে বা সর্বোচ্চ হবে। এবার এই এনজাইম সাবস্ট্রেট কনসেন্ট্রেশন সর্বোচ্চ হওয়ার ফলে কোনো কোনো বিক্রিয়ার সাধারণত Km ধ্রুব থাকে, কম বেশি ধ্রুব থাকে। এই Km এর মান সাধারণত 10 to the power minus 3 থেকে 10 to the power minus 6 মোলার হয়ে থাকে। এই Km এর মান 10 to the power minus 6 থেকে 10 to the power minus 6 মোলার পর্যন্ত হয়ে থাকে। অবশ্য এটা পরিবেশের উপর নির্ভর করে তারতম্য দেখা যায়, অর্থাৎ
পরিবেশের পিএইচ, টেম্পারেচার, এই দুটি নিয়ামকের উপর ভিত্তি করে এই কেএম এর মান পরিবর্তিত হতে পারে। এছাড়া কেএম এর মান কম বেশি ধ্রুব থাকে, সেটা 10⁻³ থেকে 10⁻⁶ মোলার হয়ে থাকে। এখন এনজাইম সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বিক্রিয়ায় যখন এনজাইম সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বা কমপ্লেক্স গঠিত হয়, এনজাইম সাবস্ট্রেট মিলিত হয়ে এনজাইম সাবস্ট্রেট তৈরি করে, যা পরবর্তীতে প্রোডাক্ট হয়। এই যে এনজাইম এবং সাবস্ট্রেট তৈরি করলো, সর্বোচ্চ গতিবেগ হলো, এই অবস্থায় যদি আরো বেশি করে সাবস্ট্রেট বা বিক্রিয়ক যোগ করা হয়, তখনও বিক্রিয়ার হার আর বাড়ে না। অর্থাৎ যে অবস্থায় বিক্রিয়ার হারটা ছিল, সর্বোচ্চ গতিবেগ ছিল, সে অবস্থায় থেকে যায়, আর বাড়ে না। এই অবস্থাকে বলা হয় স্থিরাবস্থা বা স্থিতি। এই স্থির অবস্থায় এনজাইম সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যখন স্থির হয়ে যায় আর বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায় না, তখন অবশ্যই এনজাইমকে অবিরতভাবে এনজাইম এবং এনজাইম সাবস্ট্রেটে চক্র পূর্ণ করে, এবং এই স্থির অবস্থায় এনজাইম সাবস্ট্রেট পরস্পরের ভাঙন এবং গঠন এর হার সমান হয়। একেই বলা হয় এনজাইম এন্ড এনজাইম সাবস্ট্রেট সাইকেল। আমি আবার বলি, এনজাইম এবং সাবস্ট্রেট মিলিত হয়ে এনজাইম সাবস্ট্রেট গঠন করবে। যদি এরপরেও প্রচুর পরিমাণে সাবস্ট্রেট যোগ করা হয়, কিন্তু বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি না পেয়ে স্থির থাকবে। এই স্থির অবস্থায় এনজাইম অবশ্যই এনজাইমের এবং এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সে পরিবর্তিত হবে, অর্থাৎ চক্র গঠন করবে। তখন এইভাবে চক্রটি ঘুরতে থাকবে। আর এনজাইম সাবস্ট্রেটের কি করতে হচ্ছে, একবার ভাঙন হচ্ছে, আবার গঠিত হচ্ছে। এই চক্রকে বলা হয় এনজাইম এন্ড এনজাইম সাবস্ট্রেট সাইকেল। এটি হচ্ছে এনজাইম কাইনেটিক্স বা এনজাইমেটিক বিক্রিয়ার গতিবেগের আলোচনা। আশা করি তোমরা এই জিনিসটি বুঝতে পেরেছ। যদি না বুঝো, আমি আবারও তোমাদের বোঝানোর চেষ্টা করব। আমার ইনবক্সে কাইন্ডলি তোমরা টেক্সট করবে। এখন আমরা আলোচনা করব ইনহিবিটর নিয়ে। ইনহিবিটর, এই ইনহিবিটর তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি এনজাইমেটিক বিক্রিয়ায় এনজাইম বিক্রিয়ার গতিবেগকে বৃদ্ধি করছে। যদি কোনো কারণে এই এনজাইমেটিক বিক্রিয়ার কোনো রাসায়নিক পদার্থ বা অন্য কোনোভাবে এনজাইম বিক্রিয়ার অনুঘটকে বাধা প্রদান করে, তাকে বলা হয় এনজাইম ইনহিবিটর। তাকে বলা হয় এনজাইম ইনহিবিটর। যে বাধান করবে তাকে বলা হয় এনজাইম ইনহিবিটর, বা একে আমরা আই দ্বারা চিহ্নিত করি। এই এনজাইম ইনহিবিটর যে বিক্রিয়ার মধ্যে ঘটে তাকে বলা হয় এনজাইম ইনহিবিশন বা এনজাইমের প্রতিরোধক। এই এনজাইম এর প্রতিরোধক বা এনজাইম ইনহিবিটরকে আমরা তিনটি ভাগে ভাগ করব। এ কম্পিটিটিভ ইনহিবিশন,
কম্পিটিটিভ ইনহিবিশন, বি নন কম্পিটিটিভ ইনহিবিশন এবং সি আনকম্পিটিটিভ ইনহিবিশন। তাহলে আমরা এনজাইম ইনহিবিশনকে তিন ভাগে ভাগ করা যায়, কম্পিটিটিভ বা প্রতিদ্বন্দ্বী প্রতিরোধক, নন কম্পিটিটিভ অপ্রতিদ্বন্দ্বী প্রতিরোধক এবং আনকম্পিটিটিভ ইনহিবিশন। এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে কম্পিটিটিভ ইনহিবিশনটা কি আমরা সেটা নিয়ে আলোচনা করব। যদি কোনো এনজাইমেটিক বিক্রিয়ায়, আমি আবার বলি, যদি কোনো এনজাইমেটিক বিক্রিয়ায় এনজাইম এর সাথে সাবস্ট্রেটের অনুরূপ বা অন্য কোনো বিক্রিয়ক বিশেষভাবে প্রতিযোগিতা করে এনজাইম বিক্রিয়ার হারকে বাধাগ্রস্ত করে, তাকে বলা হয় কম্পিটিটিভ ইনহিবিশন। এক্ষেত্রে এনজাইম এক্ষেত্রে এনজাইমের যে অ্যাক্টিভ সাইট, সেই অ্যাক্টিভ সাইটের মধ্যে সাপোজ এটি একটি এনজাইম ই, এই সমস্ত জায়গা হচ্ছে এনজাইমের অ্যাক্টিভ সাইট। সেই অ্যাক্টিভ সাইটে যদি সাবস্ট্রেটের অনুরূপ অন্য কোনো আই দ্বারা চিহ্নিত করব ইনহিবিটর স্থান দখল করে, তাহলে কি হয়, এনজাইমের অ্যাক্টিভ সাইটটি আটকা পড়ে যায়। তখন পরবর্তীতে যে সাবস্ট্রেট, এটি হচ্ছে সাবস্ট্রেট, সেই সাবস্ট্রেট আর এনজাইমের অ্যাক্টিভ সাইটে যুক্ত হতে পারে না। এর ফলে বিক্রিয়ার গতিবেগটি হ্রাস পায়। একে বলা হয় কম্পিটিটিভ বা প্রতিদ্বন্দ্বী প্রতিরোধক। এই এনজাইমেটিক বিক্রিয়ায় আমি বিক্রিয়া অনুসারে যদি দেখি, এনজাইম প্লাস সাবস্ট্রেট, এটি একটি উভয়মুখী বিক্রিয়া। এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠিত হবে এবং পরবর্তীতে প্রোডাক্টে পরিণত হবে। তাহলে ইনহিবিটর কোথায় আক্রমণ করছে? এনজাইমের সাথে। তাহলে আমরা দেখলাম ইনহিবিটর এনজাইমের সাথে যুক্ত হয়ে এনজাইম ইনহিবিটর তৈরি করছে। এই যে একটি এনজাইম ইনহিবিটর গঠন করলো, সেই জন্য এই বিক্রিয়ার গতিবেগটি বাধাগ্রস্ত হয়। যদি এই বিক্রিয়ায় সাবস্ট্রেটের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়, তাহলে এই ধরনের বাধাটা অতিক্রম করা সম্ভব হয়। আর এই কম্পিটিটিভে Km Vmax পরিবর্তিত হয়, কিন্তু এটি পরিবর্তিত হবে, কিন্তু Km স্থির থাকে। Km এর কোনো পরিবর্তন হয় না, কিন্তু Vmax পরিবর্তিত হয়ে যায়। এই হচ্ছে এনজাইমেটিক বিক্রিয়ার কম্পিটিটিভ ইনহিবিশন। আরো একটি উদাহরণ দিলে আমরা আরো সহজেই বুঝতে পারবো। আমরা এর আগেও এনজাইমের যে ক্লাসিফিকেশন সেখানে দেখেছি সাকসিনিক অ্যাসিডের গাঠনিক রূপ এরকম। সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক ডিহাইড্রোজিনেজ। এই সাকসিনিক ডিহাইড্রোজিনেজ এনজাইম ক্রিয়া করে
একে FAD থেকে FADH2 উৎপন্ন হয় এবং সাকসিনিক অ্যাসিড যখন পরবর্তীতে ফিউমারিক অ্যাসিডে পরিণত হয়। সাকসিনিক অ্যাসিড সাকসিনিক ডিহাইড্রোজেনেজের প্রভাবে ফিউমারিক অ্যাসিডে পরিণত হয়। যদি এই সাকসিনিক অ্যাসিডের অনুরূপ আরেকটি গঠন রয়েছে ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড COH CH2 COOH, তাহলে এটি একটি ম্যালিক অ্যাসিড। ভালো করে লক্ষ্য করো, এই সাকসিনিক অ্যাসিড এর পরিবর্তে যদি কোনো বিক্রিয়ায় ম্যালিক অ্যাসিড উপস্থিত থাকে, তাহলে এই ম্যালিক অ্যাসিড সাকসিনিক অ্যাসিডকে এই সাকসিনিক ডিহাইড্রোজেনেজের সাথে যুক্ত হতে বাধা দেয় এবং এই ম্যালিক অ্যাসিড সাকসিনিক ডিহাইড্রোজেনেজের অ্যাক্টিভ সাইটে যুক্ত হয়ে যায়। অ্যাক্টিভ সাইটে যুক্ত ম্যালিক অ্যাসিড হয়ে গেলে সাকসিনিক অ্যাসিড তখন আর যুক্ত হতে পারে না, বাধাগ্রস্ত হয়। কারণ এদের দুটির গঠন প্রায় একই রকম, দেখতে অনেকটা একই রকম, সাকসিনিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড। এই সাদৃশ্যপূর্ণ গঠন থাকার কারণে এই ম্যালিক অ্যাসিড এই সাকসিনিক ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ায় একটি বাধা প্রদান করেছে, তাই এটি একটি কম্পিটিটিভ ইনহিবিশন। এরপরে আমরা আলোচনা করব নন কম্পিটিটিভ ইনহিবিশন। নন কম্পিটিটিভ ইনহিবিশন হচ্ছে যে ক্ষেত্রে এনজাইমের সাথে এবং এনজাইম সাবস্ট্রেটের উভয়ের সাথেই ইনহিবিশন যুক্ত হয়, সেই ধরনের ইনহিবিশনকে বলা হয় নন কম্পিটিটিভ ইনহিবিশন। অর্থাৎ এনজাইম সাবস্ট্রেট উভমুখী বিক্রিয়া, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স এর পরবর্তীতে প্রোডাক্ট। দেখো, এই নন কম্পিটিটিভ ইনহিবিশনে এনজাইমের সাথেও এবং এনজাইম সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের সাথেও এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের সাথেও ইনহিবিশন যুক্ত হবে। এনজাইমের সাথে ইনহিবিটর যুক্ত হয়ে এনজাইম ইনহিবিটর গঠন করে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের সাথে ইনহিবিটর যুক্ত হয়ে এনজাইম ইনহিবিটর সাবস্ট্রেট গঠন করে। এই এনজাইম ইনহিবিটর সাবস্ট্রেট থেকে পরবর্তীতে সাবস্ট্রেট যদি মুক্ত হয়ে যায় এনজাইম ইনহিবিটর হয়। এটি হচ্ছে নন কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে। কম্পিটিটিভ ইনহিবিশনে দেখা গেছে যদি সাবস্ট্রেটের পরিমাণ বাড়ানো যায় তাহলে বিক্রিয়ার গতিবেগ আবার বেড়ে যায়, কিন্তু এই নন কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে সাবস্ট্রেটের ঘনমাত্রা বৃদ্ধি করলেও গতিবেগের কোনো পরিবর্তন হয় না। আর এই ধরনের নন কম্পিটিটিভ ইনহিবিশন উভমুখী নয়, পুরোপুরি উভমুখী নয়, কিন্তু কম্পিটিটিভ ইনহিবিশন উভমুখী ছিল। এখানে Km এর মান পরিবর্তন হয়, Vmax পরিবর্তন হয় না। এই হচ্ছে নন কম্পিটিটিভ ইনহিবিশন। আর একটি রয়েছে আনকম্পিটিটিভ ইনহিবিশন। আনকম্পিটিটিভ ইনহিবিশন
এই ক্ষেত্রে এনজাইম সাবস্ট্রেট এর সাথে এনজাইম সাবস্ট্রেট তৈরি করে এবং এনজাইম সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট হয়। এই আনকম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে ইনহিবিটর সাধারণত এই এনজাইম সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়, কখনোই মুক্ত এনজাইমের সাথে যুক্ত হয় না। আমি আবার বলছি, ইনহিবিটর কেবলমাত্র এনজাইম সাবস্ট্রেটের সাথে যুক্ত হবে, একক এনজাইমের সাথে যুক্ত হয় না বা মুক্ত এনজাইমের সাথে যুক্ত হয় না। এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের সাথে ইনহিবিটর যুক্ত হয়ে এনজাইম ইনহিবিটর সাবস্ট্রেট গঠন করে। এই আনকম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রেও ভিম্যাক্স এবং কেএম উভয়ই পরিবর্তিত হয়ে থাকে। তো প্রিয় ছাত্ররা, আমরা এতক্ষণ ইনহিবিটর নিয়ে আলোচনা করলাম বা প্রতিরোধক নিয়ে আলোচনা করলাম। সেখানে আমরা প্রতিরোধকের সংজ্ঞা জানতে পারলাম। প্রতিরোধক 3 ভাগে ভাগ করা হয়েছে, তাদের কর্মপরিধি এবং কিভাবে ক্রিয়া করে সে সম্পর্কেও জানতে পারলাম। এখন আমি তোমাদের উপস্থাপন করব অ্যাপোএনজাইম, কোএনজাইম এবং কোফ্যাক্টর কি, এগুলির ডেফিনেশন। প্রথমেই বলে রাখা ভালো, এতক্ষণ আমরা জেনেছি এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন। এনজাইম এক ধরনের প্রোটিন। এই যে এনজাইম প্রোটিন, এই প্রোটিনের সাথে কিছু অপ্রোটিন অংশ যুক্ত থাকে। যদি কোনো এনজাইমের সাথে একটি অপ্রোটিন অংশ যুক্ত থাকে, তাহলে সেই ধরনের প্রোটিনকে বলা হয় কনজুগেটেড প্রোটিন। কনজুগেটেড বা যুগ্ম প্রোটিন। এই যুগ্ম প্রোটিনই এনজাইম। তাহলে এই কনজুগেটেড প্রোটিন বা এই কনজুগেটেড প্রোটিন বা যুগ্ম প্রোটিনের দুটি অংশ। একটি হচ্ছে প্রোটিন অংশ রয়েছে, আর একটি নন প্রোটিন অংশ রয়েছে। এই কনজুগেটেড প্রোটিনের ক্ষেত্রে যে প্রোটিন অংশ যুক্ত এনজাইমকে বলা হয়ে থাকে অ্যাপোএনজাইম। তাহলে কনজুগেটেড প্রোটিনের প্রোটিন যুক্ত অংশকে বলা হয়ে থাকে অ্যাপোএনজাইম। আর এই নন প্রোটিন অংশকে আমরা বলে থাকি প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপ। আবার একটু ভালো করে জেনে নাও, কনজুগেটেড প্রোটিন অর্থাৎ যুগ্ম প্রোটিন, একে আমরা যদি ডিভাইড করি, ভাঙি, তাহলে প্রোটিন পাবো, নন প্রোটিন পাবো। এই প্রোটিন যুক্ত অংশকে বলবো আমরা অ্যাপোএনজাইম, আর নন প্রোটিন যুক্ত যে অংশ তাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। এই যে প্রস্থেটিক গ্রুপ, এই প্রস্থেটিক গ্রুপের সাথে অনেক সময় কোনো ধাতুর আয়নের মেটাল যুক্ত থাকে। এই প্রস্থেটিক গ্রুপের সাথে যদি কোনো ধাতুর আয়নের মেটাল, যেমন ম্যাগনেসিয়াম প্লাস প্লাস,
জিঙ্ক প্লাস প্লাস, ফেরাম প্লাস প্লাস। তাহলে এগুলি কি? ম্যাগনেসিয়াম আয়ন, জিঙ্ক আয়ন, ফেরাম আয়ন, এগুলি এক ধরনের ধাতুর আয়ন। প্রস্থেটিক গ্রুপের সাথে যদি এই ধরনের কোনো ধাতুর আয়ন যুক্ত থাকে, সেই ধরনের এনজাইমকে বলা হয় কোফ্যাক্টর। তাহলে এই এনজাইমের সাথে যখন মেটাল আয়ন যুক্ত থাকে, কেবল তখনই বলা হয় কোফ্যাক্টর। এর পূর্বে এদেরকে অ্যাক্টিভেটরও বলা হয়ে থাকে। তাহলে কোফ্যাক্টর বা অ্যাক্টিভেটর হিসেবে পরিগণিত হয়। আর এই প্রস্থেটিক গ্রুপের সাথে যদি জৈব রাসায়নিক পদার্থ যুক্ত থাকে, জৈব রাসায়নিক পদার্থ যেমন FAD, NAD, ATP, etc. প্রস্থেটিক গ্রুপের সাথে যদি এই ধরনের জৈব রাসায়নিক পদার্থ যুক্ত থাকে, সেই ধরনের এনজাইমকে বলা হয় কোএনজাইম। তাকে বলা হয় কোএনজাইম। প্রিয় ছাত্ররা, আর একটু ক্লিয়ার করি। নন প্রোটিন অংশকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপের সাথে যদি এই ধাতুর আয়নের মেটাল যুক্ত থাকে, তাকে বলবো আমরা কোফ্যাক্টর। অথবা প্রস্থেটিক গ্রুপের সাথে যদি এই ধরনের রাসায়নিক পদার্থ বা অর্গানিক কম্পাউন্ড such as FAD, NAD, ATP, NADPH2, FADPH2 এই সমস্ত উপাদান যুক্ত থাকে, তাকে বলা হয় কোএনজাইম। তাহলে আমরা কোএনজাইম নিয়ে আরেকটু ডিটেইল আলোচনা করব। কোএনজাইম কাকে বলে? যদি কোনো প্রস্থেটিক গ্রুপের সাথে জৈব রাসায়নিক পদার্থ যুক্ত থাকে, তাকে বলা হয় কোএনজাইম। এই কোএনজাইম সমূহ কোনো এনজাইমেটিক বিক্রিয়ার সাবস্ট্রেট থেকে কোনো যদি কোনো অ্যাটম বা অণু মুক্ত হয়, সেই অণু মুক্ত হলে তার অণুটি অ্যাকসেপ্টর হিসেবে কাজ করে বা গ্রাহক হিসেবে কাজ করে। আবার সাবস্ট্রেটে যদি কোনো অ্যাটম যুক্ত হয়, সেই অ্যাটমের ডোনার বা দাতা হিসেবে কাজ করে থাকে। তাহলে তোমরা ভালো করে লক্ষ্য করো, কোএনজাইম কাজ কি করছে? এই সাবস্ট্রেট থেকে যদি কোনো অ্যাটম মুক্ত হয়, সেই অ্যাটমকে সে গ্রহণ করছে। অথবা এই সাবস্ট্রেটে কোনো অ্যাটম যুক্ত হওয়ার প্রয়োজন, তখন সেই কোএনজাইম সেই সাবস্ট্রেটের যোগান দিয়ে থাকে বা ডোনার বা দাতা হিসেবে কাজ করে থাকে। এই দুটি গুরুত্বপূর্ণ কাজ কোএনজাইম করে থাকে। তাহলে কল আসছিল। তাহলে একটি উদাহরণের মাধ্যমে একটু ভালো করে বুঝবো। যেমন AH2 একটি সাবস্ট্রেট,
এই সাবস্ট্রেট থেকে একটি বিক্রিয়ায় H2 থেকে A উৎপন্ন হলো। তাহলে এই যে H2 সাবস্ট্রেট থেকে বিমুক্ত হয়ে গেল, তাহলে কে এই H2 গ্রহণ করে? এখানে আমরা দেখেছি FAD থেকে FAD H2 উৎপন্ন হয়। তাহলে এই যে হাইড্রোজেন দুটি এই বিক্রিয়া থেকে মুক্ত হয়েছে, এই FAD কোএনজাইম সেই হাইড্রোজেনের গ্রহিতা বা অ্যাকসেপ্টর হিসেবে কাজ করেছে এবং বিক্রিয়া H2 থেকে A উৎপন্ন হয়েছে। তাহলে H2 এটি একটি কোফ্যাক্টর হিসেবে কাজ করেছে এবং এখানে অ্যাকসেপ্টর হিসেবে কাজ করেছে। আবার A থেকে অন্য একটি বিক্রিয়া ATP থেকে মুক্ত হয়ে ADP উৎপন্ন হয়। তাহলে দেখো এই বিক্রিয়কে রয়েছে A, উৎপাদে রয়েছে AP। তাহলে এই ফসফেট কোথা থেকে আসলো? এই যে ATP ভেঙে অ্যাডিনোসিন ট্রাইফসফেট ভেঙে অ্যাডিনোসিন ডাইফসফেট উৎপন্ন হলো। এই ডাইফসফেট মানে দুটি ফসফেট, এখানে ছিল ট্রাইফসফেট মানে তিনটি ফসফেট। এই যে একটি ফসফেট এখানে কমে গেছে, সেই একটি ফসফেট এ কে দান করেছে, সেই জন্য উৎপাদে AP হয়েছে। এইভাবে কোএনজাইম কাজ করে থাকে, একবার অ্যাকসেপ্টর হিসেবে একবার ডোনার হিসেবে কাজ করছে। আরো একটি উদাহরণ দিয়ে আমি ক্লাসটি শেষ করব। যেমন আমরা দেখেছি সাকসিনিক অ্যাসিড দিয়ে আমি শেষ করব। এটি একটি সাকসিনিক অ্যাসিড। সাকসিনিক অ্যাসিডে সাকসিনিক ডিহাইড্রোজিনেজ এনজাইম ক্রিয়াশীল এবং এখানে কোফ্যাক্টর হিসেবে কোএনজাইম হিসেবে FAD কাজ করে এবং FAD H2 উৎপন্ন হয়। আর এই যে সাকসিনিক অ্যাসিডের হাইড্রোজেন রয়েছে, কার্বনের দুটি হাইড্রোজেন চলে যায়, তখন সাকসিনিক অ্যাসিডটি ফিউমারিক অ্যাসিডে পরিণত হয়। দেখো এইখান থেকে একটি হাইড্রোজেন এবং এই কার্বন থেকে আরেকটি হাইড্রোজেন চলে যায়। যে হাইড্রোজেনটি এই এনজাইম FAD গ্রহণ করে FAD H2 উৎপন্ন হয় এবং সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিডে পরিণত হয়। তাহলে এখানে একটি অ্যাকসেপ্টর হিসেবে কাজ করছে কোএনজাইম। এইভাবে কোএনজাইমগুলি কোনো এনজাইমেটিক বিক্রিয়ায় সহযোগী হিসেবে কাজ করে থাকে। তাহলে আমরা এতক্ষণ কোএনজাইম, কোফ্যাক্টর, অ্যাপোএনজাইম এই সম্পর্কে জানতে পারলাম। আজকে আমার এই 3য় নাম্বার ক্লাস এনজাইম সম্পর্কে যা তোমাদের প্রয়োজন ছিল আশা করি সম্পূর্ণ আমি বলেছি। তারপরেও তোমরা প্রচুর স্টাডি করো, এখন জানি, আর একটু ভালো করে স্টাডি করবে এবং এই সূক্ষ্ম বিষয়গুলি তোমরা জেনে নেওয়ার চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আমাদের জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করবে যেন আমরা সুস্থ থাকি, সবাই ভালো থাকে এবং আমরা নিয়মিত অনলাইন ক্লাসগুলো চালিয়ে নিতে পারি এবং এই বৈশ্বিক মহামারী থেকে আমরা যেন অচিরেই মুক্ত হয়ে তোমাদের সাথে আবার ক্লাসরুমে ক্লাস নিতে পারি। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ক্লাসটি যারা দেখলেন তাদের সবার প্রতি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঢাকা কলেজ পরিবারের পক্ষ থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পক্ষে আমাকে ক্লাসটি নেওয়ার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। ভালো থাকেন, সুস্থ থাকেন, বেস্ট অফ লাক।